জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। সব মিলে বৈধ প্রার্থীর সংখ্যা 2250। কাল প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু। জঙ্গল সলিমপুরে অস্ত্রধারীদের অভয়ারণ্য, প্রায়ই সংঘর্ষে ঘটছে প্রাণহানি। নির্বাচন ঘনিয়ে এলেও উদ্ধার হয়নি নরসিংদী কারাগার থেকে লুটের 27টি অস্ত্র। জুলাইয়ে চানখারপুলে আনাতসহ 6 জনকে হত্যা মামলার রায় আজ। 8 আসামির মধ্যে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ 4 জনই পলাতক। অদূরদর্শী পরিকল্পনা আর বিনিয়োগ অনীহায় বাড়ছে জ্বালানি সংকট। অভিজ্ঞদের পরামর্শ ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। চলমান উত্তেজনার মাঝে গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস ঘাঁটিতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা হুঁশিয়ারি ডেনমার্কের, বাধা দিলে শুল্ক কার্যকরের হুমকি ট্রাম্পের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এদিনেই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হয়ে কোনো দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাদের। এছাড়া জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না। এছাড়া এদিন কোনো আসনে কোনো দলের যদি একাধিক প্রার্থী থাকে তাহলে একজন নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও কেউ চাইলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। এরপর কাল প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এখন পর্যন্ত 300 আসনে বৈধ প্রার্থীর সংখ্যা 1842 জন। শুনানিতে 4 শতাধিক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। সব মিলিয়ে বৈধ প্রার্থী দাঁড়িয়েছে 2250 জনের মতো। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের সবশেষ খবরাখবর জানাতে আগারগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা, সেগুনবাগিচা থেকে নাজমুস সাকিব। শুরুতে যাচ্ছি স্বর্ণার কাছে। স্বর্ণা, জানাবেন আজকের কার্যক্রম শুরু হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? উজ্জ্বল, আজকের কার্যক্রম সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই যেহেতু মাত্র সেই কার্যক্রম শুরু হলো তাই কিন্তু এখন পর্যন্ত আমাদের সামনে কোনো প্রার্থীর আসলে সাক্ষাৎ হয়নি, অর্থাৎ মনোনয়নপত্র ফিরিয়ে নেয়ার আজ শেষ দিন, প্রার্থিতা ফিরিয়ে নেয়ার সেই প্রত্যয়ে যারা এসেছেন তেমন কারোর সাথে কিন্তু আমাদের দেখা হয়নি। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরে যে সকল প্রার্থীরা আপিলের জন্য আপিল করেছিলেন তাদের কিন্তু তাদের যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 645 জনের যে সংখ্যা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় 645 জন কিন্তু সেই প্রার্থীতা ফিরে পেয়েছেন। এবং তার পাশাপাশি আজ যারা মনোনয়নপত্র ফিরিয়ে নেবেন তাদেরও কিন্তু যাচাই বাছাইয়ের পর আগামীকাল চূড়ান্ত যে প্রতীক রয়েছে সেই প্রতীকের ঘোষণা যেমনটি করা হবে, প্রতীকগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে সকল প্রার্থীকে এবং তার পাশাপাশি চূড়ান্ত প্রার্থীতাও কিন্তু ফিরিয়ে দেওয়া হবে। এবং তার সাথে একটি জিনিস আসলে যোগ করতে চাই, পোস্টাল ব্যালট নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানান আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে এবং এমনই একটি পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 5600টি পোস্টাল ব্যালট এরই মধ্যে দেশে ফিরে এসেছে বিভিন্ন জটিলতা অর্থাৎ নাম জটিলতা কিংবা ঠিকানা জটিলতার কারণে। এবং এই সংক্রান্ত বিভিন্ন পোস্টাল ব্যালট নিয়ে বিভিন্ন প্রশ্ন নিয়ে এবং তার পাশাপাশি গতকাল ছাত্র দলের যে আন্দোলন ছিল এই ধরনের বিভিন্ন পোস্টাল ব্যালট কেন্দ্রিক ঘটনার কারণে কিন্তু আজ বিকেল 4টা থেকে 5টার সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সকল রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনাররা বসবেন এবং পোস্টাল ব্যালটের যে বাধ্য
বাধ্যবাধকতা রয়েছে এবং যে নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু তাদেরকে আজ ওয়াকিবহাল করা হবে। এবং তার পাশাপাশি আগামীকাল থেকে প্রতীক বরাদ্দর পরে কিন্তু পরশু থেকে শুরু হচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণা রয়েছে সেই প্রচার প্রচারণা, এবং সেই প্রচার প্রচারণার যে আচরণ বিধিগুলো রয়েছে সেগুলো নিয়েও জানানো হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং নির্বাচন কমিশনের বর্তমান পরিস্থিতি যদি বলি, প্রায় 645 জন যে প্রার্থী মনোনয়ন ফিরে পেয়েছেন এবং শতাধিক প্রার্থী কিন্তু ছিলেন যারা মনোনয়নপত্র আপিলের পরও ফেরত পাননি, তাদের কিন্তু আমরা আজ আশা করছি। এবং তার পাশাপাশি যাদের আপিল এখনো নিষ্পত্তি হয়নি তাদেরও কিন্তু আমরা প্রত্যাশা করছি তাদের মধ্যে থেকে কয়েকজনকে দেখার। উজ্জ্বল। আগারগাঁও থেকে যুক্ত ছিলেন স্বর্ণা। এরপর যেতে চাই নাজমুস সাকিবের কাছে, তিনি রয়েছেন সেগুনবাগিচা কার্যালয়ে। সাকিব, সেগুনবাগিচা কার্যালয়ে কোনো প্রার্থী এসেছেন কিনা? উজ্জ্বল, আজকে যেহেতু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, সেক্ষেত্রে এখনো আমরা কোনো প্রার্থীকে কিন্তু দেখতে পাইনি যে তারা আসছেন। তবে আশা করা যাচ্ছে হয়তো দুপুর নাগাদ কিংবা দুপুরের পর, যেহেতু বিকেল পর্যন্ত আসলে মনোনয়ন প্রত্যাহার করা যাবে, সেক্ষেত্রে তখনের মধ্যে আসলে প্রার্থী যারা আছেন তারা হয়তো প্রত্যাহার করে আসতে পারেন। তবে একটু জানিয়ে রাখি যে গতকাল কিন্তু আমরা দেখেছি যে গণসংহতি আন্দোলনের একজন প্রার্থী তিনি কিন্তু আসলে প্রত্যাহারের জন্য আবেদন করেছেন এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেই প্রত্যাহারটি হয়েছে এবং এখন পর্যন্ত বলা যায় যে 253টি যেই আবেদন পড়েছিল সেই 253 প্রার্থীর মধ্যে বৈধ হয়েছে কিন্তু 157 জনের, অর্থাৎ 157 জন এখনো পর্যন্ত কিন্তু আসলে তারা যেই প্রত্যাহারের জন্য আবেদন তার মধ্যে শুধুমাত্র একজনকে পাওয়া গেছে, অর্থাৎ 156 জন এখনো রয়েছে। এই যে ঢাকার যেই 13টি আসন অর্থাৎ সেগুনবাগিচার যে কার্যালয় আছে সেখানে কিন্তু 4 থেকে 18 এর মধ্যে 13টি আসন কিন্তু রয়েছে। আমরা কিছুক্ষণ আগে আসলে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তার সঙ্গে কথা হয়েছে এবং তার যেই তথ্য সহায়তাকারী যিনি কর্মকর্তা তার সঙ্গে কথা হয়েছে, তারা যেটা জানাচ্ছেন যে এখানে যারা প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন সেই বৈধ প্রার্থীরা আসলে বিভিন্ন দলেরই কিন্তু রয়েছেন এবং ঢাকা 4 থেকে শুরু করে ঢাকা 18-র মধ্যে যেই প্রার্থীরা কিংবা যে আসনগুলোর আসলে প্রার্থীরা আছেন তার মধ্যে 157 জন কিন্তু আসলে বৈধ হয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকার মধ্যে যে মোট আসনগুলো রয়েছে সেই আসনগুলোর মধ্যে এই যে সেগুনবাগিচার যেই কার্যালয়টি রয়েছে এখানে কিন্তু একটি উল্লেখযোগ্য আসলে আসন রয়েছে, অর্থাৎ 13টি আসন। সেই 13টি আসনে এখনো পর্যন্ত আমরা বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কিন্তু একটি জমজমাট অবস্থা থাকে এবং প্রার্থিতার যেই প্রত্যাহারের শেষ দিন সেদিনও কিন্তু যে প্রার্থীরা আছেন তারা যে আঞ্চলিক তাদের কার্যালয় রয়েছে সেই কার্যালয় ছাড়াও আসলে এই যে সেগুনবাগিচার যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আসেন। যদিও এখন প্রায় 10টা পার হয়ে গিয়েছে, কিন্তু আমরা হয়তো কয়েক ঘন্টার মধ্যে হয়তো দেখতে পারি যে এর মধ্যে কারা কারা আসছেন এবং কোন কোন দলের আসলে প্রার্থী যারা আছেন তারা আসলে প্রত্যাহার করছেন কিনা। তবে সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত বৈধ যারা প্রার্থী আছেন তার মধ্যে 156 জন কিন্তু এখনো তালিকায় রয়েছেন এবং আমরা আসলে বিকেল নাগাদ একটি ব্রিফ হবে, তার আশপাশ সময়ে কিংবা মধ্যবর্তী সময়ে হয়তো জানাতে পারবো যে কতজন আসলে প্রার্থীতা প্রত্যাহার করলেন। এই ছিল সেগুনবাগিচা থেকে সবশেষ। উজ্জ্বল। সেগুনবাগিচা থেকে জানাচ্ছিলেন নাজমুস সাকিব। এবার যাব পুরান ঢাকার বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন মেহরাব সুমন। সুমন, জানাবেন সেখানকার কার্যক্রম সম্পর্কে কী তথ্য রয়েছে? উজ্জ্বল, আমি যদি বলি এখানকার সর্বশেষ যে পরিস্থিতি, এখনই কেবল কার্যালয়ে খোলা শুরু করেছে, মানুষজন আসছে, কর্মকর্তারা কর্মচারীরা আসছে, কিন্তু এখনো কোনো প্রার্থী এখানে প্রত্যাহার করার জন্য কেউ আসেনি। আমরা যেটি জানি যে এখানে মোট 5টি আসনের, ঢাকার যে 5টি আসন আছে সেখানে 1, 2, 3, 19 আর 20 এই 5টি আসনের যে প্রার্থী যারা বৈধ আছেন তারা প্রত্যাহার করবেন কিনা এখনো এই তথ্যটি আমরা জানতে পারিনি। তবে কিছুক্ষণের মধ্যেই যারা কর্মকর্তারা চলে আসবেন আমরা তার সঙ্গে কথা বলে দেখব যে এখানে সবশেষ কারা আসতে পারে। তবে একটু জানিয়ে রাখি যে আজই হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এদিন পরে যে জোটের পক্ষ থেকে এবং যে জোটের যে সংকটগুলো সেগুলো যদি নিরসন করা না হয় তাহলে আর কোনো সময় থাকবে না। আমরা যেটি জানতে পেরেছি যে রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন তারা গতকাল ইসি থেকেই বলে দেওয়া হয়েছিল যে আজকে বিকালের মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করতে হবে, তারপরে কোনো ধরনের সুযোগ থাকবে না এবং আগামীকাল বুধবার যে প্রার্থিতাদের যে প্রতীক সে প্রতীকগুলো আগামীকালই দেওয়া হবে। আমরা আরও একটি তথ্য এখানে গতকালেই শুনতে পেয়েছি
পেয়েছিলাম যে প্রার্থিতা আজকে যারা স্বতন্ত্র থেকে এবং যারা বৈধ হবেন তাদের পক্ষ থেকে আর পরবর্তীতে তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে না, এবং জোটগত যে সমস্যা এবং তাদের মধ্যে যে এখনও কোনো ধরনের সংকট যদি থেকে থাকে সেটা আজকেই শেষ করতে হবে, এবং এর মাধ্যমে যে ভোটের যে চূড়ান্ত যে দিনক্ষণ সেই দিনক্ষণের লক্ষ্যেই তারা এগিয়ে যাবে। এখানে এখনো কোনো ধরনের প্রার্থিতা প্রত্যাহারের জন্য কেউ আসেনি, এবং কখন নাগাদ যে আসবে এটি বলতে পারছি না। তবু আশা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা আসা শুরু করবে, এবং রিটার্নিং কর্মকর্তা আসলে আমরা তার সঙ্গে কথা বলে দেখব যে কখন নাগাদ আসতে পারে, কতজনের প্রার্থিতা বৈধ হলো, কতজনের অবৈধ হলো, এবং প্রার্থিতা প্রত্যাহার করার জন্য এখনও কোনো চূড়ান্ত লিস্ট এখানে আছে কি না। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে এখানে কেউ প্রার্থিতা প্রত্যাহার করবে। এই ছিল জেলা প্রশাসক কার্যালয় থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানী থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে হলেও সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত মুন্সিগঞ্জ ৩ আসনের মানুষ। প্রায় ৫,১০,০০০ ভোটারের আসনে প্রধান সমস্যা ও প্রতুল যোগাযোগ ব্যবস্থা, পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা রুগ্ন দশা ভোগাচ্ছে স্থানীয়দের। মুন্সিগঞ্জ ৩ আসনের সাধারণ মানুষের চাওয়া পাওয়া জানাতে শহীদ চত্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন নেতাদের কাছে ভোটারদের চাওয়া পাওয়া কি রয়েছে, আর এই আসনের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি নিয়ে কি বলছেন ভোটাররা? ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ এবং গজারি নিয়ে মূলত মুন্সিগঞ্জ ৩ আসনটি রয়েছে, এবং এখানে তো ২টি উপজেলা এবং ২টি পৌরসভা রয়েছে। যদিও আপনি যেমনটি বলছিলেন যে ২৬ কিলোমিটার দূরে মাত্র এই রাজধানীর শহর ঢাকা থেকে, তারপরও এই মুন্সিগঞ্জের সদর ৩ আসনের মানুষের সবচেয়ে বড় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। এই যে ২৬ কিলোমিটারের যে অর্থাৎ দূরত্বের সড়কটি, এখানে আসতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা লেগে যায় এই শহরের মানুষদের, অর্থাৎ যেটি গজারি। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে এই মুন্সিগঞ্জ এবং গজারি যেটি উপজেলা, সেই উপজেলা আমরা জানি যে এখানে যে নদী পথে সেখানে ৭ কিলোমিটার দূরত্ব, অর্থাৎ ১৫ থেকে ২০ মিনিটের দূরত্বে যাওয়া যায়, কিন্তু সড়ক পথে এটি প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে, এবং এটি ১.৫ থেকে ২ ঘন্টার মতো সময় লেগে যায় সড়ক পথে যেতে। দীর্ঘদিন ধরেই এখানের মুন্সিগঞ্জ এবং এই গজিয়ারের মধ্যে একটি, যেহেতু মেঘনা নদীতে একটি সেতুর কথা বলে আসছিল এখানকার বাসিন্দারা, সেটি যদিও জমি অধিগ্রহণ বা এই ধরনের সমীক্ষার বেশ কয়েকবার হয়েছে, বাস্তবায়ন সেটি এখন পর্যন্ত এখানকার মানুষরা দেখেনি। এবং এই দুই উপজেলার যে সংযোগ, সেটি এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটি প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা এই এলাকায় যখন ঢুকেছি বা ঘুরেছি এই ৩ সংসদীয় আসনের, এখানে বিশেষ করে এই সদরে আমরা দেখেছি যেখানে ২৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল থাকলেও সেখানে ডাক্তারের সংকট রয়েছে, নার্সের সংকট আছে। সামগ্রিকভাবে এখানকার মানুষ এক ধরনের চিকিৎসা বঞ্চিত হচ্ছে, এবং এখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা অল্প বৃষ্টি হলেই এই শহরের মানুষের এখানে জলাবদ্ধতা তৈরি হয়, এবং সেটি তাদের একটা নাগরিক ভোগান্তি তৈরি করে। এখানকার মানুষের যে বিষয়টি তারা বলছেন যে ঢাকা শহর থেকে তারা এত কাছে থাকা সত্ত্বেও প্রায় সকল ধরনের নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এবং এটি একটি যেহেতু কৃষি প্রধান এলাকা, এখানকার মানুষ তারা প্রধানত আলু চাষ করে, তাদের একটি আলু চাষি রয়েছে একটি বড় অংশ, এবং অন্যান্য শস্য তারা এখানে তারা ফলায়। সেই জায়গা থেকে এখানে তারা দেখছেন যে এই এলাকার ভিতর, অর্থাৎ যে বিভিন্ন সড়ক রয়েছে এলাকার সংযোগ সড়কগুলো, সেগুলো খুবই অনুন্নত, এবং এই যোগাযোগ ব্যবস্থার কারণে এখানের কৃষকরা তার সুফল আসলে ঘরে তুলতে পারছে না। যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা নানান ধরনের প্রতিশ্রুতির কথা বলছেন, কিন্তু এখানকার মানুষরা বলছেন তারা আসলে জনগণের বিশ্বস্ততা অর্জন করতে চান, বা তারা এই বিশ্বস্ত জনপ্রতিনিধি হতে চান, কিন্তু জনগণ বলছে তারা কোনো প্রতিশ্রুতি আসলে সেভাবে এই ৩ আসনের মানুষকে দিচ্ছেন না। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এই ৩ আসনের খবরাখবর। আমরা আজকে এই মুন্সিগঞ্জ জেলার যে ৩টি সংসদীয় আসন আছে, সেই ৩ সংসদীয় আসনের আশয় বিষয় এবং এর ভালো মন্দ নিয়ে, এবং এখানে মানুষের প্রত্যাশা নিয়ে বিকাল ৪:৩০টায় এখন টিভির বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার নিয়ে থাকবো, সেটি দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন এক র্যাব সদস্য, আহত হয়েছেন আরও ৩ জন। গেল সোমবার বিকেলে র্যাব সদস্যদের উপর এই হামলার ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম।
ফয়সাল জানাবেন, নিহত র্যাব কর্মকর্তার মরদেহ কখন হস্তান্তর করা হবে, আর চিকিৎসাধীন 3 জনের শারীরিক অবস্থা এখন কেমন, আর মামলা নিয়ে সবশেষ কী তথ্য রয়েছে? উজ্জ্বল, আমরা যেটি জানতাম যে গতকাল রাতেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত যে র্যাব সদস্য মোহাম্মদ মোতালেব তার মরদেহ আনার কথা ছিল, তবে রাতে সেটি আনা হয়নি। আমরা অপেক্ষা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে। এখানে বেলা 11টা নাগাদ তার মরদেহ আনা হতে পারে বলে আমাদের জানিয়েছেন এখানে যারা পুলিশ সদস্য আছেন। তবে আমরা যেটি দেখেছি যে আসলে তার মরদেহ আনার বিষয়টি নিয়ে র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, এবং আমরা যেটি দেখেছিলাম যে গতকাল এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে, সুতরাং তাদের এখন শারীরিক অবস্থা কি সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা ছবিতে যতটুকু দেখেছি যে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এবং তাদেরকে একদিকে সরিয়ে নিয়ে, অর্থাৎ জঙ্গল সলিমপুরের যে দুর্গম এলাকা সেই দুর্গম এলাকায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে বন্দি করে কিন্তু তাদের উপর হামলা চালানো হয়, এবং এই ঘটনায় যিনি নিহত হয়েছেন তাকেও কিন্তু দীর্ঘক্ষণ পেটানোর ঘটনা ঘটেছিল। এবং আমরা যেটি জানি যে আসলে র্যাবের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে বা কোনো বিবৃতি অর্থাৎ গণমাধ্যমের সামনে দেওয়া হয়নি, তবে একটি বিজ্ঞপ্তি তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে 3 জন সদস্য আহত আছেন এবং 1 জন নিহত হয়েছেন, এবং তারা মূলত অস্ত্র উদ্ধার অভিযানে গিয়েছিলেন গতকাল বিকেলে, এবং এই অস্ত্র উদ্ধার অভিযানে গেলে আনুমানিক 400 থেকে 500 জন সংঘবদ্ধ একটি দল তাদের উপর হামলা চালায়, গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এবং আমরা যেটি দেখেছি জঙ্গল সলিমপুর এলাকা একটি দুর্গম এলাকা, এবং নানা সময় আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলা প্রশাসনের উপর হামলার ঘটনা ঘটেছে। 2019 সালে পরিবেশ অধিদপ্তরের উপর হামলার ঘটনা ঘটেছে সেখানে পাহাড় কাটা বন্ধের জন্য যাওয়ার পর, এবং 2022 সালেও কিন্তু র্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছিল এবং জেলা প্রশাসনের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই জঙ্গল সলিমপুরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নানা সময় আসলে পরিকল্পনা করেও অভিযান কিন্তু পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তো এই জঙ্গল সলিমপুর এলাকায় গতকালকের ঘটনাটি ঘটেছে, এবং এখনও পর্যন্ত আমরা র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাইনি, এবং আসলে 11টায় তার যিনি নিহত হয়েছেন তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হবে। উজ্জ্বল। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল করিম। নির্বাচন ঘনিয়ে আসলেও উদ্ধারের অপেক্ষায় নরসিংদী কারাগার থেকে লুট হওয়া 5,000-এরও বেশি গুলি, কার্তুজ এবং 27টি অস্ত্র। অপরদিকে প্রায় খুন ও সহিংসতার ঘটনা ঘটছে এই জেলায়। ভোটের মাঠে কতটুকু প্রভাব ফেলবে এসব অস্ত্র ও গুলি, এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন রাকিবুল ইসলাম, ছবি তুলেছেন কাউসার আহমেদ। খুন ও সহিংসতার জনপদ হিসেবে পরিচিত নরসিংদী। ইতিমধ্যে ঘোষণা হয়েছে নির্বাচনের তফসিল, এসেছে নতুন বছর। অপরদিকে নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া সবগুলো অস্ত্র এবং গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের আগে 24 সালের 19 জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। সেই সময় পালিয়ে যায় কারাগারে থাকা 826 কয়েদি। এছাড়া কারাগার ভাঙচুরের সময় লুট করা হয় 85টি অস্ত্র ও 8,000-এরও বেশি গুলি ও কার্তুজ। এরপর আত্মসমর্পণ ও গ্রেপ্তারের মাধ্যমে প্রায় 700 পলাতক কয়েদিকে কারাগারে ফেরানো হয়। তবে এখনও উদ্ধার হয়নি 5,000 রাউন্ডের বেশি কার্তুজ ও গুলি। লুট হওয়া 85টি অস্ত্রের মধ্যে বিগত 1.5 বছরে 58টি উদ্ধার হলেও এখনও খোঁজ নেই 27টি অস্ত্রের। জেলখানার অস্ত্র ছাড়াও বিদেশি নাগরিক এসে নরসিংদীর চরাঞ্চলে অস্ত্র তৈরি করছে বলে দাবি স্থানীয় রাজনীতিবিদদের। আর যারা অস্ত্রের পলিশ করে তারা তো রাজনীতিবিদ না, তাদের কাজ হচ্ছে যে কোনো রাষ্ট্রকে বা সমাজকে অস্থিতিশীল করা, অস্থিতিশীল করে তাদের ব্যক্তিগত ফায়দা লুটানোর জন্য। আমাদের চরাঞ্চলের সহিংসতার জন্য এবং রায়পুরার চরাঞ্চলের সহিংসতার জন্য যে বার্মা থেকে কিছু নাগরিক অস্ত্রগুলি তৈরি করছে। 1.5 বছরেও সবগুলো অস্ত্র ও গুলি উদ্ধার না হওয়ার পেছনে প্রশাসনের গাফিলতি আছে বলেও অভিযোগ রাজনৈতিক কর্মীদের। প্রশাসন যদি ইচ্ছা করে এমন কোনো জিনিস নাই যা তারা উদ্ধার করতে পারে না। প্রশাসনের ব্যর্থতা বলবো, এবং প্রশাসনের অনিচ্ছা এবং তাদের সদিচ্ছা থাকার অভাবেই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে না। কোনো কারণে যদি এই অস্ত্র প্রশাসন উদ্ধার করতে না পারে তাহলে এখানে নির্বাচন সুষ্ঠু হবে সাধারণ ভোটার হিসেবে আমি এটা মনে করি না। এটা হতেই হবে, এই অস্ত্র যেভাবেই হোক প্রশাসনকে উদ্ধার করতেই হবে। হত্যা বেড়ে যাচ্ছে চরাঞ্চলে, আর বিগত নির্বাচনের সময় যে অস্ত্রগুলি ছিল
এখনো এই অস্ত্রগুলি রশিদিতে বিদ্যমান, তার সাথে যোগ হয়েছে জেলখানা থেকে লুট হওয়া অস্ত্রগুলি। পুলিশ বলছে লুট হওয়া সবগুলো অস্ত্র ও গুলি নির্বাচনের আগেই উদ্ধারের চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধার করার আমরা চেষ্টা করতেছি, আর মানুষের হাতে অস্ত্র থাকলে তো এটার একটা প্রভাব তো সমাজে আছেই। তবে আমরা চেষ্টা করতেছি, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ বাকি যে অস্ত্রগুলো এখন উদ্ধার হয়নি, আমাদের অভিযান নিয়মিতভাবে চলতেছে এবং যৌথ অভিযানের মাধ্যমে আমরা অস্ত্রগুলো উদ্ধার করবো। বিগত 1 বছরে জেলায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে, যেগুলোর পেছনের কারণ হিসাবে উঠে আসে রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্য বিস্তার। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। গণতন্ত্র ও নাগরিকের অধিকারের স্বার্থে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, সুশীল সমাজ, গবেষক, লেখক ও সিনিয়র সাংবাদিকদের সাথে দলটির আমিরের পলিসি সামিটে তিনি এ মন্তব্য করেন। আরও বলেন, ক্ষমতায় গেলে তার দল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি স্বচ্ছতার নিশ্চয়তা দেবে। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. জাতীয় নির্বাচনের প্রচারণা সিলেট থেকে শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 22 জানুয়ারি সিলেট সফরে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। এই সফর ঘিরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা। সকল প্রস্তুতি গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীও। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেট থেকেই বহুবার শুরু হয়েছে বাংলাদেশের জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়। রাজনীতিতে দীর্ঘদিনের রেওয়াজ, নির্বাচনী প্রচারণার সূচনা হয় সিলেটের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এই নগরী থেকেই রাজনৈতিক যাত্রা শুরুর ঐতিহ্য বহুকাল ধরে চলছে। সেই ধারাবাহিকতায় সিলেট দিয়েই প্রচারণার ক্ষণ শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 1991 সালে যে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া, মায়ের দেখানোর পথেই তারেক রহমানের যাত্রা। 21 জানুয়ারি রাতে বিমানযোগে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। পরদিন 22 জানুয়ারি হজরত শাহজালাল ও হজরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে সকাল 10টায় সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এই সিলেটের সমাবেশে সুনামগঞ্জের জেলার নেতৃবৃন্দরা বা ওই অঞ্চলের যারা দলের প্রার্থী হয়েছেন তারাও যোগ দিবেন। আমাদের সিলেটেরও 6টি সংসদীয় আসনের যিনারা দানের শীষের প্রার্থী বা জোটের প্রার্থী আছেন যোগ দিবেন। তো সুতরাং আমরা একটি আনন্দ পরিবেশে আমরা এই সমাবেশটি সফল করতে চাই। বৃহৎ রাজনৈতিক দলের কর্ণধার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা সিলেটি হিসাবে আমরা খুব গর্ব করি, কারণ উনি নিজের থেকেই বলেছেন উনি হাফ সিলেটি। আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা বাড়তি উত্তেজনা এবং আনন্দ আছে। আমাদের তারেক রহমানের সিলেট আগমন ঘিরে জেলার সর্বত্র সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারিও। সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধ সিলেট বিএনপির নেতাকর্মীরা। আমরা আশাবাদী স্মরণকালের বৃহত্তম জনসমাবেশটি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, যেটি সভাটি শুরু করব আমরা সকাল 10টায়। আমাদের সিলেট জেলাতে বিশেষ করে হলো বিশ্বনাথ থানা এবং হলো ফেঞ্চুগঞ্জ থানায় উনি হয়তো বা পথসভা করতে পারেন, এরকমই আমরা সংবাদ পেয়েছি। এই বিষয়ে আমরা অলরেডি নজরদারি বৃদ্ধি করেছি এবং আমাদের গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে যাতে ওনার ভ্রমণকালীন সময় যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে। তারেক রহমানের সিলেট সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন উত্তাপ, তেমনি সাধারণ মানুষের মধ্যে রয়েছে কৌতূহল, প্রত্যাশা। গুলজার আহমেদ, এখন সিলেট। শাসন নির্বাচন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না আসায় আজ ফের অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সন্দীপন শুভ। জানাবেন শাবিপ্রবির বর্তমান পরিস্থিতি এখন কেমন, শিক্ষার্থীরা কি বলছেন?
দেখুন, আমি একটু গত রাতের চিত্রটি একটু বলতে চাই। গত রাত কিন্তু 12:30টার দিকে প্রশাসনের সাথে একটি আলোচনা হয় শিক্ষার্থীদের, এবং সেই বৈঠকের পর কিন্তু দীর্ঘ সময় পর উপাচার্য সহ প্রভিসি এবং রেজিস্ট্রাররা কিন্তু তারা মুক্ত হন। আপনি জানেন যে কালকে দিনভর নানা নাটকীয়তা ছিল, নানা ঘটনা কিন্তু ঘটেছে। সেই ঘটনা প্রবাহের ফলে এক পর্যায়ে কিন্তু প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেন, এবং সেই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু কালকে তাদের আন্দোলনটি স্থগিত করা হয়, এবং আজকে থেকে তারা বলছেন আবারও তারা তাদের আন্দোলনটি শুরু করবেন। এবং যদিও 10টায় টাইম দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময়টি তারা হয়তো বা বিভিন্ন কারণে আসতে পারেনি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে শিক্ষার্থীরা এখানে আবারও তারা জড়ো হয়ে তাদের কাজটি বা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আমি গতকালকের কথা আরেকটু উল্লেখ করতে চাই। গতকাল প্রথমে সকাল 10টায় যখন আমরা এখানে আসি, সকাল 10টা থেকে কিন্তু আন্দোলনে উত্তাল ছিল এই পুরো ক্যাম্পাস। তার পরবর্তীতে কিন্তু বেলা 12:30টার দিকে এই প্রশাসনিক ভবন, যেটি প্রশাসনিক ভবনের মূল ফটক, সেটি কিন্তু তালা দেওয়া হয়। তারপর কিন্তু উপাচার্য সহ সবাই তারা তালাবদ্ধ হয়ে পড়েন। এর পরবর্তীতে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক যেটি বা সড়ক যেটি, সেটি কিন্তু তারা একদমই অবরোধ করে রাখেন। তার পরবর্তীতে তারা আবারও এখানে এসে আন্দোলন করেন প্রশাসনিক ভবনের সামনে। তো বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেছে, এবং আজকেও তারা এই নির্বাচনের দাবিতে তাদের কর্মসূচি পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আসলে শাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। সিলেট থেকে সন্দীপন শুভ জানাচ্ছিলেন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জুলাই আন্দোলনে চানখারপুলে আনাজসহ 6 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের এদিন ধার্য করেন। মামলার গ্রেপ্তার 4 আসামি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম। পলাতক আসামিরা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। গেল 14 জুলাই চানখারপুলের মামলাটির পলাতক 4 আসামিসহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্রমে প্রকট হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট। হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অদূরদর্শী পরিকল্পনা আর বিনিয়োগ অনীহার কারণে ঘনীভূত হচ্ছে এই সংকট। পরিস্থিতি সামাল দিতে তাই অভিজ্ঞ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরামর্শ নেয়ার আহ্বান জ্বালানি বিশেষজ্ঞদের। নাইম কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2008 সালে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে দেয় সরকার, ফলে আবাসিক ও শিল্প খাতে ব্যাপক হারে বেড়ে যায় এলপিজির চাহিদা। পরিস্থিতি সামাল দিতে তখন পুরোদমে এলপিজি আমদানি শুরু করে বেসরকারি কোম্পানিগুলো। ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে পড়ে এ খাত। আমদানি সহজলভ্যতায় কমতে থাকে দেশীয় কূপ থেকে উৎপাদনের পরিমাণ। পেট্রোবাংলার তথ্য বলছে, গত 1 বছরে গ্যাস উত্তোলনে নিয়োজিত 5টি কোম্পানির মধ্যে 4টিরই উৎপাদন কমেছে। 1 বছরের ব্যবধানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির উৎপাদন কমেছে 523 মিলিয়ন ঘনমিটার। তবে বাপেক্সের প্রায় 14% বাড়লেও ধারাবাহিকভাবে কমেছে বাকি প্রতিষ্ঠানগুলোর। এছাড়া পুরনো পাইপলাইনের লিকেজ, ব্যাংকিং জটিলতা, এলসি খুলতে না পারা সহ মোট 8 কারণে সংকটে পড়েছে এ খাত। দেশের জ্বালানি খাতের এমন সংকটের পেছনে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের দক্ষতার অভাব আর বিনিয়োগে সরকারের অনীহাকে দুষছেন জ্বালানি বিশেষজ্ঞরা। সরকার নিজস্ব অর্থাৎ বাপেক্স পেট্রোবাংলার মাধ্যমে চেষ্টা করছে। তো আমরা তো গত 10 বছর দেখলাম বাপেক্স পেট্রোবাংলার প্রচেষ্টার ফলাফল আমরা দেখেছি। স্বাভাবিকভাবে আমরা খুব একটা আশাবাদী না, এটা আশাব্যঞ্জক না। তাদের যে প্রচেষ্টা সেটা আশাব্যঞ্জক না। তাহলে যেই কথাটা বলা হলো যে অবশ্যই তাদের কারিগরি দক্ষতার অভাব আছে, বিনিয়োগের অভাব আছে, প্রচুর পরিমাণ টাকা লাগে আসলে এগুলো মানে উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে যেসব কর্মকাণ্ড করতে হয় তাতে প্রচুর পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হয়, এবং সেই বিনিয়োগ কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ আমি বিনিয়োগ করেও আমার উৎপাদন নাও বৃদ্ধি পেতে পারে। তো এই যে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, সেখানে আমাদের একটা ডেফিনেটলি ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি আছে, টেকনিক্যাল নো হাউ, টেকনোলজির ঘাটতি আছে। তথ্য বলছে, দেশে দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ করা হচ্ছে 258 কোটি ঘনফুট। এতে প্রতিদিন ঘাটতি তৈরি হচ্ছে 122 কোটি ঘনফুট।
জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলছেন, এমন সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, যে কারণে সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার দাবি জানান তিনি। সরকার নিজে আমদানি করছে না, সরকার লাইসেন্স উন্মুক্ত করছে না, এই এলপিজি কোম্পানিগুলোর লাইসেন্স বাতিলের উদ্যোগ নেয়নি, কোনো ব্যবস্থায় না করে সরকার একেবারে ছোট জগন্নাথ হয়ে গেছে এবং সরকার অকার্যকর হয়ে গেছে। তো এই অবস্থায় এগুলো ব্যবস্থা যেখানে নেওয়া হয় না, তার মানে এই সমস্ত সরকারি কর্তৃপক্ষ মানে সরকার ভোক্তাদের কাছে বা ভোক্তাদের নিকট এই কার্যক্রমের দ্বারা তারা অপরাধ মূল্য বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযোগ। এমন পরিস্থিতিতে সংকট কাটাতে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশনকে। আমদানির মাধ্যমে কতটা সংকট কাটবে সেটি এখন দেখার অপেক্ষা। নাইম কামাল, এখন, ঢাকা। নির্বাচনী প্রচারণা শুরুর আগে চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে জয় পরাজয় নিয়ে। এবার হার জিতের ক্ষেত্রে নির্ধারক হতে পারে নারী ভোটাররা। মেহেরপুর পুরুষের চাইতে নারী ভোটারই বেশি, তাই নারী ভোটারদের মন জোগাতে বিশেষ কিছু প্রত্যাশা এই অঞ্চলের নারী ভোটারদের। তবে সবার আগে নারীর আত্মমর্যাদার নিশ্চয়তা সহ সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও নারী শিক্ষার প্রসার চান এই অঞ্চলের ভোটাররা। মুজাহিদ আল মুন্নার তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। 3 উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর জেলার সংসদীয় আসন 2টি। কৃষি ও রেমিটেন্স এই জেলার প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়াও গৃহপালিত পশু পাখি পালন করে স্বাবলম্বী এই অঞ্চলের নারীরা। শিক্ষাক্ষেত্রে নারীদের ঝরে পড়া কমাতে ও আইটি সেক্টর সহ শিক্ষিত নারীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধ হবে এই জেলা। পুরো জাতির উন্নতির জন্য আমরা নারীকে পিছিয়ে রেখে কোনোভাবেই এগোতে পারবো না। তাহলে প্রকৃতপক্ষে নারীর প্রকৃত শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে কর্মসংস্থানের সুযোগটা করে দিতে হবে। দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে, যে হচ্ছে মেয়েরা করছে কাজ সেটা হচ্ছে এগাই দিতে হবে। আমরা নারী হিসাবে মূল্যায়ন পাই, কোনো মানে পুরুষ নারী হিসাবে না, মানুষ হিসাবে যেন মূল্যায়ন পাই। শহরের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসা করছে নারীরা। এদের সকলেই চায় আত্মমর্যাদা, সমাজে তাদের অবস্থান, ব্যবসা চলার ক্ষেত্রে চায় নিরাপত্তা। মেহেরপুরের নারী কর্মসংস্থান সবচেয়ে কম, কিন্তু এদিক থেকে দেখতে গেলে আমরা যদি নারী কর্মসংস্থান গড়ে তুলতে পারি তাহলে আমাদের জন্য সবচেয়ে লাভজনক হবে বাংলাদেশের অর্থনীতিতে। নতুন যে সরকার আসছে তারা যেন আইটি সেক্টরটা ডেভেলপ করে এবং আমরা যেন বাইরের কাছ থেকে কাজ নিয়ে ঘরে বসে কাজ করতে পারি। সামনে যে সরকার আসবে তারা যেন নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যাতে আমরা চ্যালেঞ্জের সম্মুখীন না হয়ে আমরা ঘর থেকে বাহিরে বের হয়ে এসে আমরা যাতে একটা উদ্যোক্তা হতে পারি। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে জেলায় মোট ভোটার 5,87,620 জন, যার মধ্যে 2টি আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। এবারে নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় নির্ধারক হতে পারে নারী ভোটাররা। যে সরকারি আসুক না কেন, আমরা চাই একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হোক, নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা হোক। বাড়ির গৃহিণীদের দক্ষ হিসেবে গড়ে তুললে ও নারী উদ্যোক্তাদের বিনা শর্তে ঋণের ব্যবস্থা করতে পারলে অর্থনীতিতে সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে মেহেরপুর, এমনটাই বলছেন নতুন ভোটাররা। এখন মেহেরপুর। কক্সবাজারের হুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত 448টি ঘর, 10টি স্কুল, 2টি মসজিদ ও একটি মক্তব পুড়ে গেছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোররাতে পালংখালীর 16 নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 8 ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় উখিয়া ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন 16 নম্বর ক্যাম্পের D4 ব্লকে একটি লার্নিং সেন্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে লার্নিং সেন্টার সহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে 26 ডিসেম্বর 4 নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। উত্তেজনার মাঝেই গ্রিনল্যান্ডের পিটোফিক ঘাঁটিতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা প্রতিরোধের ঘোষণা ডেনমার্কের। এদিকে দ্বীপ দখলে বাধা দেয়া ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী ডোনাল্ড ট্রাম্প। আর এনবিসি নিউজ বলছে গ্রিনল্যান্ডের পর ট্রাম্পের নজর কানাডার উপর। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার।
যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের আগ পর্যন্ত এই বিশ্ব নিরাপদ নয়। গ্রিনল্যান্ড দখল নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিরোধ যখন চরমে, তখন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একের পর এক ঝাঁঝালো মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একজোট হয়ে বাণিজ্য যুদ্ধ করবে ইউরোপ। পশ্চিমা নেতাদের এমন হুঁশিয়ারির ধারও ধারছেন না মার্কিন প্রেসিডেন্ট। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড দখলে যারা বাধা দিচ্ছে তাদের উপর শুল্ক আরোপের বিষয়ে শতভাগ নিশ্চিত তিনি। তবে এড়িয়ে গেছেন সেনা পাঠিয়ে দ্বীপ দখলের পরিকল্পনার বিষয়টি। আরও চাঞ্চল্যকর তথ্য, এনবিসি নিউজ বলছে গ্রিনল্যান্ডের পর ট্রাম্পের নজর কানাডার দিকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এই কানাডাকেই যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানাতে চেয়েছিলেন ট্রাম্প। এখানেই শেষ নয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হচ্ছে, চলমান উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস ঘাঁটিতে বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এক্স বার্তা এই তথ্য নিশ্চিত করেছে। মূলত কানাডা, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি অনুযায়ী বিমান মোতায়েন স্বাভাবিক ঘটনা হলেও গ্রিনল্যান্ড ইস্যুতে চলমান উত্তেজনার জেরে মার্কিন সামরিক বাহিনীর এই পদক্ষেপ নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। যদিও নর্থ আমেরিকান কমান্ড বলছে, ডেনমার্কের সঙ্গে সমন্বয় করেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের হুঁশিয়ারি দমাতে পারছে না গ্রিনল্যান্ড ও এর ইউরোপীয় মিত্রদের। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবেন বলে সাফ জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। আর ট্রাম্প চাইলেই সীমা লঙ্ঘন করতে পারেন না বলে মন্তব্য ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর। ট্রাম্পের সামরিক অভিযানের হুমকির বিপরীতে মহড়া চালাতে গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছে ডেনিশ সরকার। আর চলমান সংকট প্রতিরোধে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী। গ্রিনল্যান্ড দখলে বিরোধিতার জেরে ট্রাম্পের হুমকির সমালোচনা করেছেন ফ্রান্স ও জার্মানির অর্থমন্ত্রী। ব্রাসেলসে বৈঠক শেষে একই প্রতিক্রিয়া ডেনিশ অর্থমন্ত্রীরও। যদিও ভিন্ন সুর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কণ্ঠে। গ্রিনল্যান্ডে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, এমনটা বিশ্বাসই করেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। পাশাপাশি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তাল মিলিয়ে ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির বিপরীতে কোনো পাল্টা পদক্ষেপ নেবে না যুক্তরাজ্য। তবে ইউরোপের পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে খুব একটা চিন্তিত নয় ট্রাম্প প্রশাসন। মার্কিন ট্রেজারি সেক্রেটারির বক্তব্য, ইউরোপ যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করলে তা চূড়ান্ত বোকামি হবে। এদিকে চলমান এই দ্বৈরথের মধ্যে সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন। আগামী 21 জানুয়ারি সেখানে ভাষণ দেবেন ট্রাম্প। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলার খবর, বিপিএলের লিগ পর্ব শেষে আজ শুরু হচ্ছে প্লে অফ রাউন্ড। বাঁচা মরার ম্যাচে মিরপুরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। একই দিন সন্ধ্যায় ফাইনালে জায়গা নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামবে রাজশাহী ও চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে দলের জন্য সেরাটা দেওয়ার প্রত্যয় ক্রিকেটারদের কণ্ঠে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দ্বাদশ বিপিএলে নিলামের টেবিলেই মুন্সিয়ানা দেখিয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স। ব্যাটিং বোলিং সব দিক থেকেই শক্তিশালী দল গঠনের সুফলও পেয়েছে তারা। শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করেছে দলটি। ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে মঙ্গলবার চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী। এর আগে দলের শক্তি বৃদ্ধির প্রসঙ্গে কথা বলেছেন রাজশাহীর অলরাউন্ডার জিমি নিশাম। It's been great. Obviously a shorter experience this year coming from ILT just for the back few games, but yeah, the team's been great. A very welcoming environment. Chantal obviously is a very experienced leader and knows how to get the best out of a team. And এবারের বিপিএলের অন্যতম প্রার্থী রিপন মণ্ডল। তাকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি অন্যান্য টুর্নামেন্টের সঙ্গেও বিপিএলের তুলনা করেন কিউই অলরাউন্ডার। Yeah, he's been great. Suckland's been great as well. We've had multiple guys, turning up and contributing. Mohammed Wazeem obviously was playing extremely well before he had to leave for national duty. So I think that's I suppose the most pleasing part about our performances since I got here is that it's been different guys contributing in most games. এদিকে বাঁচা মরার ম্যাচে রংপুরের মুখোমুখি হবে সিলেট। এই ম্যাচে জেতার পাশাপাশি ফাইনাল খেলতে চান সিলেটের ইংলিশ রিক্রুট ইথান ব্রুকস। We've played some really good cricket in this tournament, so we're looking forward to the match tomorrow. I think we're all excited to play in a knockout game, and look, they're a strong side, Rangpur, so we know that we have to bring our best game tomorrow and play an attacking brand of cricket, but also be quite smart in terms of if wickets are lost or. দেখতে দেখতে শেষের পথে বিপিএলের দ্বাদশ আসর। শিরোপা লড়াই টিকে আছে 4টি দল। মর্যাদার ট্রফি জিততে নিজেদের সেরাটাই দিতে চান নিশাম ও ব্রুকস। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।